ঠিক আছে? পূর্ব শর্তটা কি? যে একটা হলো সকল ক্লাসই তোমাকে করতে হবে, বিশেষ করে আগের দিন যে লেকচারটা দিয়েছি ওই লেকচারটা অবশ্যই তোমাকে পড়তে হবে, পারতে হবে, তাহলেই তুমি পরের লেকচারে কোনো কিছু বুঝতে পারবে। এটা সকল ক্ষেত্রে। তুমি যখন একটা জিনিস বুঝতে চাইবা তাহলে দুইটা জিনিস পূর্ব শর্ত, একটা হচ্ছে ক্লাস রেগুলার করতে হবে, আর একটা হচ্ছে ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। একটা ক্লাস রেগুলার আর একটা ক্লাস মনোযোগ, এই দুইটার পরেও যারা না বুঝবা তারা হ্যান্ড রেজ করবা, আমি তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার দিব, চেষ্টা করবো, জানি না সব দিতে পারবো কিনা, তুমি সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? তার মানে তোমরা একদিন একটা ক্লাস করলা না, পরের দিন ওই টপিক রিলেটেড পরের দিন পড়াইতেছি, তখন তুমি ক্লাস বললা না যে স্যার আমি এটা পারি না, বুঝি না। তোমরা যে ক্লাস বুঝো না, কেন বুঝো না এটা কারণটা আগে খতিয়ে দেখতে হবে, যে তুমি ক্লাসে রেগুলার উপস্থিত আর ক্লাসটা কি মনোযোগ দিয়ে করতেছো, আর যে কথাটা বলতেছে সেটা কি মনোযোগ দিয়ে শুনতেছো। যদি এই দুইটা একসাথে করে থাকো তাহলে তুমি ক্লাস অবশ্যই বুঝবা। এরপরে না বুঝলে একবার না 50 বার আমাকে কোশ্চেন করো, কোনো সমস্যা নেই, কিন্তু শর্ত হলো রেগুলার ক্লাস করতে হবে এবং মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কোশ্চেন করো। এই দুইটা কাজ যদি তুমি না করো, রেগুলার ক্লাসও করবে না আবার মনোযোগ দিবা না, তাহলে কোশ্চেন করো না। কথা বুঝতে পারছো তো? যাই হোক, আমি আশা করি তোমাদের সবার কাছে যে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবা এবং রেগুলার ক্লাস করবা। আমি সমতাকরণ পড়াইতেছি, আজকে প্রায় সমতাকরণ শেষ রিঅ্যাকশন এটা, এরপর আমি আজকে ম্যাথে চলে যাবো, ম্যাথ করাবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমি এখন শুরু করতেছি। দেখো, আমি মনে হয় গত ক্লাসে বলছিলাম যে যখন হাইড্রোজেন পারক্সাইড H2O2 হাইড্রোজেন পারক্সাইড যখন কোন একটা বিক্রিয়ায় উপস্থিত থাকবে, ওই হাইড্রোজেন পারক্সাইডের সাথে যখন অন্য আরেকটা পদার্থ থাকবে, তখন অন্য পদার্থটা জারক নাকি বিজারক এটা আগে তোমাকে ধরতে হবে। ঠিক আছে? অন্য পদার্থটা জারক নাকি বিজারক, কারণ এই হাইড্রোজেন পারক্সাইড জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। হাইড্রোজেন পারক্সাইড জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। এজন্য হাইড্রোজেন পারক্সাইডকে নিয়ে সে আগে প্রথমে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে হাইড্রোজেন পারক্সাইড জারক নাকি বিজারক। তাহলে এটা সিদ্ধান্ত নিতে হলে এটাকে অমিতি রেখে আগে এটিতে মধ্যে বুঝতে হবে যে হাইড্রোজেন পারক্সাইডের সাথে H2O2 হাইড্রোজেন পারক্সাইডের সাথে অন্য যে যৌগটা আছে ওটা জারক নাকি বিজারক সেটা আগে তোমাকে বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন একটু খেয়াল করো, তাহলে আমরা গত ক্লাসে এর আগে তোমাদেরকে আমি দেখাইছি যে জারক এবং বিজারক কিভাবে নির্ণয় করতে হয় বা কিছু। হ্যাঁ, এবার আমি একটু চেষ্টা করছি, একটু দেখো যে এটার পরিবর্তিত অবস্থা হচ্ছে Cr3+, এটার পরিবর্তিত অবস্থা কি Cr3+, এখানে ক্রোমিয়ামের ধারণা +6 থেকে +3 হয়েছে, তার মানে জারণ লাভ করেছে, তার মানে বিজারণ বিক্রিয়া দিচ্ছে। আর যারা বিজারণ বিক্রিয়া দেয় তারা কি জারক, যারা বিজারণ বিক্রিয়া দেয় তারা জারক। তার মানে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক, Cr2 কি হচ্ছে জারক, এটা হচ্ছে জারক। এটা যদি জারক হয় তাহলে এটা হবে বিজারক। হ্যাঁ, তাহলে আমরা একটু লিখবো যে সরাসরি আগের কোশ্চেনের মতো যে এখানে K2Cr7 হলো জারক এবং H2O2 হলো H2O2 কি বিজারক। তাহলে দর্শকের বাদে এখানে কি থাকে, দর্শকের বাদে Cr2 এবং O2 +,
O2 2 মাইনাস মানে দেখো জারণ অর্ধবিক্রিয়া লিখবো বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো জারণ অর্ধবিক্রিয়া জারণ অর্ধবিক্রিয়া জারণ বিক্রিয়াটা কি দিবে বিজারণ O2 মাইনাস এটার পরিবর্তিত অবস্থা O2 এখানে অক্সিজেনের জারণ মান -1 এখানে অক্সিজেনের জারণ মান কত -1 আর এখানে অক্সিজেনের জারণ মান 0 কোন মৌলের উপরে যদি কোনো ধনাত্মক বা ঋণাত্মক কোনো সংখ্যা না থাকে তাহলে এটার জারণ মান কত হবে 0 আর এটা হবে -1 তার মানে অক্সিজেনের জারণ মান এখানে -1 আর এটা হচ্ছে 0 আর -1 থেকে কত হয়েছে 0 তার মানে একটা অক্সিজেন পরমাণুর জন্য অক্সিজেনের জারণ মান -1 থেকে 0 হয়েছে তার মানে 1 একক বাড়ছে অক্সিজেন পরমাণু এখানে কয়টা আছে দুইটার জন্য 2 একক বাড়বে তার মানে 2 একক জারণ মান বাড়বে তাকে অবশ্যই 2টি ইলেকট্রন ছাড়তে হবে বিজারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া Cr2O7 2 এটার পরিবর্তিত অবস্থা হলো 2Cr3+2Cr3+ এটার পরিবর্তিত অবস্থা কি এটার পরিবর্তিত অবস্থা 2Cr3+ এখানে ক্রোমিয়ামের জারণ মান কত +6 এখানে এই যৌগে ক্রোমিয়ামের জারণ মান হলো +6 থেকে +3 3 একক কমছে +6 থেকে +3 কয় একক কমছে 3 একক ক্রোমিয়াম আছে কয়টা দুইটা তাহলে দুইটার জন্য কমবে কয় একক 6 একক একটা ক্রোমিয়াম পরমাণুর জন্য যদি 3 একক কমে দুইটা ক্রোমিয়াম পরমাণুর জন্য 6 একক কমবে তাহলে 6 একক কমতে হলে তাকে অবশ্যই 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে আর অক্সিজেন এখানে আছে 7টা আমি বলছি কোন একটা যৌগের তার পরিবর্তিত অবস্থায় যদি অক্সিজেন কোন একটা যৌগের পরিবর্তিত অবস্থায় যদি অক্সিজেন পরমাণু থাকে এবং যৌগের ভিতরে যদি অক্সিজেন পরমাণু থাকে আবার কোন যৌগে যদি অক্সিজেন পরমাণু থাকে এবং তার যে পরিবর্তিত অবস্থা ওখানে যদি অক্সিজেন পরমাণু থাকে তাহলে ওই অক্সিজেন পরমাণুকে ব্যালেন্স করার জন্য অতিরিক্ত পানি যোগ করতে হবে না তার মানে এটা যৌগ এটা থেকে পরিবর্তিত অবস্থায় এটা এখানে অক্সিজেন নাই তার মানে এই অক্সিজেনকে এখন ব্যালেন্স করতে হবে এই অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য এখানে 7 অণু পানি যোগ করতে হবে কয় অণু 7 অণু পানি 7H2 আর 7 অণু 14টা হাইড্রোজেন আমি এই পাশে 7 অণু 14টা হাইড্রোজেন আমি দেখো বাম পাশে এই হাইড্রোজেনকে ব্যালেন্স করা ক্লিয়ার আচ্ছা এখন দেখো হ্যাঁ এটা একটা সমীকরণ দিলাম আর এটাকে দিলাম 2 নম্বর এখানে এই প্রাকৃতিক সমীকরণে দুইটা ইলেকট্রন ছাড়ছে আর 2 নম্বর সমীকরণে 6টা ইলেকট্রন গ্রহণ করছে এক নম্বরে দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দিয়ে থাকে আর 2 নম্বরে যদি 6টা ইলেকট্রন গ্রহণ করা থাকে তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমাদের টার্গেট কি থাকে ইলেকট্রন সংখ্যা সমান করা টার্গেট থাকে ইলেকট্রন সংখ্যা সমতাকরণ টার্গেট তাহলে ইলেকট্রন এখানে আছে 6টা আর এখানে আছে 2টা তাহলে এক নং ক্রস 3 যোগ 2 নং এক নংকে 3 দ্বারা গুণ করে 2 নং এর সাথে যোগ করব তাহলে এক নং যদি 3 দ্বারা গুণ করি গুণ করার পরে তীর চিহ্ন বাম পাশে যোগ হবে তীর চিহ্ন এবং তীর চিহ্নের ডান পাশে যোগ হবে তাহলে এক নংকে 3 দ্বারা গুণ করতে 3O2 2 মাইনাস 3O2 2 মাইনাস প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14টা H প্লাস সমান এটা 3 দিয়ে গুণ করছি 3O2 প্লাস 2Cr3 প্লাস 7H2 এখন দর্শকান ধরো অ্যাসিড মাধ্যমে আমি এর আগে বলছিলাম যে অ্যাসিড মাধ্যমটা আমরা সবসময় সালফিউরিক অ্যাসিড নিব কারণ হচ্ছে আমি বলছিলাম এর আগেও যে আমি যখন সালফেট মূলক যুক্ত SO4 2 মূলক যুক্ত কোন জারক বা বিজারক পদার্থ নিয়ে কাজ করব তখন আমাকে অবশ্যই সালফিউরিক অ্যাসিড মাধ্যম নিতে হবে আর অন্য ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড নিতে পারি অন্য কোনো অ্যাসিড নিতে পারি তাহলে আমাদের যেটা সহজ হবে আমরা সেটা করার চেষ্টা করব এটা নিয়ে আমরা এখানে লিখব
H2SO4 মাধ্যমে উপযুক্ত আয়ন সরবরাহ করে পারে। H2SO4 মাধ্যমে উপযুক্ত আয়ন সরবরাহ করে পারে। তাহলে দেখো এই O2 মানে আছে এটা আসছে কই থেকে? এটা আসছে H2O2 থেকে। তাহলে আমরা লিখি 3H2O2 প্লাস এটা আসছে কই থেকে? পটাশিয়াম ডাইক্লোরাইড থেকে। K2 Cr2O7 প্লাস এখানে 3 হলো 6টা হাইড্রোজেন এখানে চলে আসছে। এখানে হাইড্রোজেন আছে আর কয়টা? 14টা। 14টা থেকে এখানে কয়টা চলে আসছে? 6টা। থাকলো কয়টা? 8টা। তাহলে এখানে 8টা হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমাকে 4 অণু সালফারিক অ্যাসিড দিতে হবে। আমি আবার বলতেছি দেখো এখানে 3 অণু 6টা হাইড্রোজেন অলরেডি চলে আসছে। 3 অণু 6টা হাইড্রোজেন চলে আসছে। হ্যাঁ, এখানে হাইড্রোজেন আছে 14টা। 14টা থেকে 6টা চলে গেছে। তাহলে হাইড্রোজেন আয়ন থাকে কয়টা? 8টা। 8টা হাইড্রোজেন আয়নকে ব্যালেন্স করার জন্য 4 H2SO4 অর্থাৎ 4 অণু সালফারিক অ্যাসিড দিতে হবে। তার পাশে 3O2 প্লাস ক্রোমিয়াম। একটা জিনিস খেয়াল করো এখানে যেহেতু ক্রোমিয়াম 3 প্লাস আছে ওটাকে ব্যালেন্স করার জন্য আমাকে এখানে ঋণাত্মক আয়ন নিতে হবে। SO4 ক্রোমাইনাস অর্থাৎ সালফেট আয়ন নিতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করো এখানে ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। আর আমি ক্রোমিয়াম সালফেট দেখছি এখানে আমাদের ক্রোমিয়াম হচ্ছে 3 সালফেট হচ্ছে 2। তাহলে 3 এখানে গেছে 2 এখানে আসছে। তাহলে ক্রোমিয়াম এখানে যৌগের মধ্যে ক্রোমিয়ামটা ব্যালেন্স হয়ে গেছে। Cr মানে 2টা ক্রোমিয়াম আছে প্লাস 7H2 প্লাস বাম পাশে দেখো পটাশিয়াম আছে। ডান পাশে কিন্তু কোনো পটাশিয়াম আয়ন নাই। পটাশিয়াম আয়ন ছিল দর্শক আয়ন। আমি যে দর্শক আয়ন বাদে আমি এই আয়নটা লিখছি। তাহলে পটাশিয়াম আয়নকে ব্যালেন্স করার জন্য এই পাশে লিখতে হবে K2SO4 K2SO4 আচ্ছা প্লাস K2SO4। আশা করি দেখো সবকিছু ব্যালেন্স হয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে ব্যালেন্স করা। সবকিছু ব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, খেয়াল করো তোমরা সবাই। হ্যাঁ, লেখা শেষ হয়ে গেলে হ্যান্ড রেজ করবা। হ্যাঁ হ্যাঁ রুমন, রুমন হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলো রুমন। স্যার আমরা তো সবগুলো এসিড আমাদের সমতাকরণ করছি, একটা কার্ডের মধ্যে দেখালে স্যার ভালো হলো। হ্যাঁ 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 সবগুলো তো স্যার এসিডের মধ্যে আমরা সমতাকরণ করছি, একটা কার্ডের মধ্যে দেখালে ভালো হলো। না ঠিক আছে তুমি যেটা বলছো এটা ভালো হতো, কিন্তু সমস্যাটা হলো আগে যে বেসিক উপাদানগুলি আছে মূল উপাদানগুলি আছে ওগুলো আমাদেরকে আগে শেষ করতে হবে। এখন মানে ধরো ক্ষারীয় মাধ্যমে কোনো রিঅ্যাকশন এখন পর্যন্ত কোথাও আসে না। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। ক্ষারীয় মাধ্যমে রিঅ্যাকশনটা এখন পর্যন্ত কোথাও আসে না। ওই যে ওটা কোনো সাই করায় না, ঠিক আছে? ওটা ক্ষারীয় মাধ্যমে করায় এই সিগন্যালটা করে এই সিগন্যালটা আছে তাহলে এই তুমি ভালোভাবে কি করো আর ক্ষারীয় মাধ্যমে তুমি নিজে নিজে লিখে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার মানে হ্যান্ড রেজ করতে বলছেন যাদের শেষ হয়ে গেছে সেই জন্য, এই জন্যই হ্যান্ড রেজ। লেখা শেষ না? জি স্যার। ওকে ঠিক আছে, দেখি তোমাদের কি লেখা শেষ? শেষ সবাই একটু হ্যান্ড রাইজ করো। হ্যাঁ সবাই একটু হ্যান্ড রাইজ করো, যদি লেখা শেষ হয়ে থাকে হ্যান্ড রাইজ করো। হ্যাঁ অনেকেরই লেখা মনে হয় শেষ। হ্যাঁ বুঝতে পারছি লেখা শেষ, ঠিক আছে। এখন এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে সবাই হ্যান্ড লো করো। হ্যান্ড লো করার পর যদি কোনো এই টার্মটা নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে একটা কোশ্চেন করো, কারণ এগুলো ইকুয়েশন টাইপের তো। এগুলো যদি ইকুয়েশন থাকা অবস্থায় যদি কোশ্চেন থাকে তাহলে তোমার একটু সুবিধা হয়, কারণ তাহলে এগুলো আবার আমাকে লিখতে হবে। হ্যাঁ কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো।
হ্যান্ড লো করো, করে সবাই যার প্রশ্ন থাকবে সে রেজ করবা। আচ্ছা জুনায়েদ, হ্যাঁ আল হাবিব, জুনায়েদ আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নেই? দেখো তোমরা যদি কোশ্চেন করো আমার সাথে কনভারসেশন করো তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আমি কোশ্চেনের পূর্ব শর্ত দুটো দিয়েছি, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো, এই টার্মটা নিয়ে। এখন হ্যান্ড রেজ করতে পারো যে কেউ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা এখন ম্যাথে চলে যাব, ঠিক আছে? তোমাদেরকে একটু বলি, খেয়াল করো সবাই। আমরা এখন যে ম্যাথগুলি করবো, ম্যাথগুলি করার ক্ষেত্রে তোমরা বিভিন্ন বই দেখে থাকবে যে বিভিন্ন বইয়ে কি দেওয়া আছে, সরাসরি প্রথমে একটা সমীকরণ দেওয়া আছে, মানে আয়নকরণ মানে যে সমীকরণ সমতাকরণের ম্যাথগুলি যে করছে, এই ম্যাথগুলিতে প্রথমে সমতাকৃত সমীকরণ অর্থাৎ লাস্টে যে লাইনটা লিখেছি এই লাইনটা দেওয়া আছে, এই লাইনটা দিয়ে তারা ম্যাথগুলি করছে। তো ম্যাথগুলি করার ক্ষেত্রে যে সমস্যাটা হয়, এই লাইনটা তোমার মনে রাখতে হবে। এখন যদি মনে না থাকে, মুখস্থ জিনিস যদি মাধ্যমে কোনো কিছু যদি মুখস্থ করো তাহলে অবশ্যই তুমি ভুলে যাবে। কোনো জিনিস যদি তুমি মুখস্থ করো তাহলে এটা তুমি অবশ্যই ভুলে যাবে, যদি মুখস্থ করো ভুলে যাবে, ঠিক আছে? তার মানে তাহলে আমরা যে টেকনিক এটা মনে রাখা যাবে, ওই টেকনিকটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি, ঠিক আছে? ওই টেকনিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমাদের ইজি যে সমীকরণটা পাইছি, এই সমীকরণটা আমাদের লাগে, অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া এই দুটি বিক্রিয়ার সমতাকরণ করে যে আমরা আয়নিক সমীকরণটা পাই, ওই সমীকরণটা আমাদের ম্যাথ করতে গেলে লাগে। দেখো কেমনে লাগে, আমি একটা ম্যাথ লিখতেছি, লিখে তোমাদেরকে দেখাচ্ছি। সবাই একটু সাথে ক্যালকুলেটর লাগবে, তোমরা একটু সাথে ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? একটা অঙ্ক লিখে কোশ্চেন এসিড মাধ্যমে ধরো KMnO4 এর আচ্ছা আমাদের এসিড কার মাধ্যমে কাকে লিখতে পারো, এটা মূল তত্ত্বটা দেখায় তারপর আসছে। আমরা এসিড ক্ষার টাইট্রেশনের মূল তত্ত্ব পড়ছিলাম, সেক্ষেত্রে VASA/VB আসবে সমান সমান NA/NB। এসিড ক্ষার টাইট্রেশনের মূল তত্ত্ব হলো VASA/VB আসবে সমান NA/NB। এটা আমি যখন এসিড ক্ষার টাইট্রেশনটা পড়াইছিলাম তখন আমি আলোচনা করছিলাম। তো এখন আমি আবার জারণ বিজারণ টাইট্রেশন প্রধানত দুই প্রকার, একটা এসিড ক্ষার টাইট্রেশন আর একটা জারণ বিজারণ টাইট্রেশন। এই জারণ বিজারণ টাইট্রেশনের ক্ষেত্রেও আমরা আগের মতো একটা মূল তত্ত্ব পাবো। জারণ বিজারণ টাইট্রেশনের মূল তত্ত্ব জারণ বিজারণ টাইট্রেশনের মূল তত্ত্ব, জারণ বিজারণ টাইট্রেশনের মূল তত্ত্ব হলো জারকের আয়তন ইনটু ঘনমাত্রা বাই বিজারকের আয়তন ইনটু ঘনমাত্রা সমান সমান জারকের মোল সংখ্যা বাই বিজারকের মোল সংখ্যা বাই বিজারকের মোল। আবার দেখতেছি যে জারকের আয়তন ইনটু ঘনমাত্রা বাই বিজারকের আয়তন ইনটু ঘনমাত্রা সমান জারকের মোল সংখ্যা বাই বিজারকের মোল সংখ্যা। ঠিক আছে?
আমরা যদি জারকের আয়তনকে V ox into ঘনমাত্রাকে S ox বাই অথবা 1 টু তুলে ধরে পড়লে ভালো হয়, হ্যাঁ? জারকের আয়তন ধরুন V1 into ঘনমাত্রা S1 বাই V2 into ঘনমাত্রা S2 সমান N1 বাই N2, যেখানে V1 হচ্ছে জারকের আয়তন, V2 টা হচ্ছে বিজারকের আয়তন, S1 টা হচ্ছে জারকের ঘনমাত্রা, S2 টা হচ্ছে বিজারকের ঘনমাত্রা, N1 টা হচ্ছে জারকের মোল সংখ্যা, N2 টা হচ্ছে বিজারকের মোল সংখ্যা। একটা জিনিস সবাই একটু খেয়াল করো, যে আমি উপরে লিখছি জারকের আয়তন ইনটু ঘনমাত্রা, নিচে লিখছি বিজারকের আয়তন ইনটু ঘনমাত্রা সমান জারকের মূল সংখ্যা বাই বিজারকের মূল সংখ্যা। এখন তুমি যদি কেউ যদি মনে করো যে না স্যার আমি নিচে যে লিখছি এটা উপরে লিখবো, উপরেটা নিচে লিখবো, অর্থাৎ বিজারকের আয়তন ইনটু ঘনমাত্রা বা জারকের আয়তন ইনটু ঘনমাত্রা সমান বিজারকের মূল সংখ্যা বাই জারকের মূল সংখ্যা। কথা বুঝছো কিনা? জারকের আয়তন ইনটু ঘনমাত্রা ভাগ বিজারকের আয়তন ইনটু ঘনমাত্রা, জারকের মূল সংখ্যা বাই বিজারকের মূল সংখ্যা। কেউ যদি মনে করো যে না স্যার নিচেরটা উপরে লিখবো, উপরেরটা নিচে লিখবো, দ্যাটস ওকে, লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আশা করি তোমরা এখন একটা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, সবাই একটু লিখে দিও। হ্যাঁ, লেখা শেষ হলে একটু হ্যান্ড রেজ করো, আমার বুঝতে সুবিধা হবে যে তোমাদের লেখা শেষ। হ্যাঁ, ওকে, অনেকের লেখা শেষ। হ্যাঁ হ্যাঁ, অনেকের লেখা শেষ আশা করি। হ্যাঁ, তোমরা সবাই হ্যাঁ লেখা শেষ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এখন একটা এই সূত্র ব্যবহার করে একটা ম্যাথ করব। আচ্ছা, একটু দেখো, আমি ম্যাথটা লিখি, ঠিক আছে? তোমরা সবাই হ্যান্ড লো করো। কোশ্চেন যে এই শীট মাধ্যমে K2Cr2O7 এর 50 মিলিলিটার দ্রবণকে ট্রাইটেট করতে এসিড মাধ্যমে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেটের 50 মিলিলিটার দ্রবণকে ট্রাইটেট করতে 40 মিলিলিটার 0.01 মোলার 0.05 মোলার H2O2 দ্রবণের প্রয়োজন হলে K2Cr2O7 এর ঘনমাত্রা কত হচ্ছে কোশ্চেন, যে এসিড মাধ্যমে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এসিড মাধ্যমে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এর 50 মিলিলিটার দ্রবণকে ট্রাইটেট করতে 40 মিলিলিটার 0.05 মোলার H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণের প্রয়োজন হলে K2Cr2O7 এর ঘনমাত্রা কত? এটা প্রশ্নে চাওয়া হয়েছে। হ্যাঁ, এখন একটু খেয়াল করো তোমরা সবাই। তাহলে আমরা প্রথমে লিখব যে K2Cr2O7 এবং হাইড্রোজেন পারঅক্সাইড এর মধ্যে
সমতাকৃত আয়নিক সমীকরণ নিম্নরূপ। কার পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং হাইড্রোজেন পারঅক্সাইড এর মধ্যে সমতাকৃত আয়নিক সমীকরণ। এটি কিন্তু সমতাকৃত মানে সমতাকৃত মূল সমীকরণ না, সমতাকৃত আয়নিক সমীকরণ। ক্লিয়ার? সমতাকৃত আয়নিক সমীকরণ। তুমি খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে ওই 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে 2 নং এর সাথে যোগ করছি। 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে 2 নং এর সাথে যোগ করছি। তাহলে যোগ করার পর যে সমীকরণটা পাইছিলাম সেটা আমরা এখন সরাসরি লিখব। আমরা ওইদিকে যাব না। মনে করো আগে তোমার কোনো কিছুই মনে নাই, আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, সবাই যে যেখানে আছো লেখা স্টপ করো। হ্যাঁ, একক করে লেখা স্টপ করে এদিকে এদিকে তাকাও, এদিকে মনোযোগ দাও। আমি এখান থেকে Cr2O7 2- এটা নিলাম। এটার পরিবর্তিত অবস্থা কি ছিল? 2Cr3+। আচ্ছা, আর এটার পরিবর্তিত অবস্থা কি ছিল? O2 2- এটার পরিবর্তিত অবস্থা ছিল O2। হিসাব নিকাশটা আমরা একটু মনে মনে করব। দেখো কিভাবে যে এটার পরিবর্তিত অবস্থা Cr2O7 2- এটা থেকে এটা Cr3+। এখানে পুরনো ধরনের +6 থেকে +3 হয়েছে, 3 একক কমছে, দুইটা পুনমের জন্য 6 একক কমছে, তার মানে সে 6টা ইলেকট্রন গ্রহণ করছে। আচ্ছা, আবার H2- O2 2- এটা পরিবর্তিত অবস্থা O2 এবং এটার পরিবর্তনে দুইটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। তাহলে এটা যে O2 2- থেকে O2 এখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, আর এখানে দুইটা ইলেকট্রন 6টা ইলেকট্রন গ্রহণ করছে। একটা যদি 6টা ইলেকট্রন গ্রহণ করে আরটা যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সমাধান করার জন্য যে পরিবর্তনে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে ওটাকে আমরা 3 নং সমীকরণ দ্বারা গুণ করব। তাহলে যদি আমরা এখানে 3 দিয়ে দিলাম, এখানে 3 দিয়ে দিলাম। হ্যাঁ, এই যেখানে 7 অক্সিজেন আছে ব্যালেন্স করার জন্য 7 পানি লিখবো এখানে, আর এই পাশে 7 14 H+। তাহলে আমরা এখানে চারক আর বিজারক এই দুইটা আমরা পেয়ে গেছি, মানে মোল সংখ্যা একটা এক মোলের সাথে আরেকটার কত মোল বিক্রিয়া করে এটা পেয়ে গেছি। তোমাদের এসিড টাইট্রেশন যখন করেছিলাম তখন আমি অঙ্কগুলো করতে গিয়ে কি এসিড আর ক্ষার যখন বিক্রিয়া করছে তখন ওদের কি মোল সংখ্যাটা আমরা নিছি না, ওদের মোল সংখ্যাটা তো নিছি। আচ্ছা, ওদের যদি মোল সংখ্যা নিয়ে থাকি তাহলে দেখো এখানে এটার এক মোলের সাথে এটা কোন মোল বিক্রিয়া করছে? 3 মোল। এটার এক মোলের সাথে এটা 3 মোল বিক্রিয়া করছে। মানে আমাদের হিসাব সহজ। হ্যাঁ, তাহলে আমরা উপরে নিচে আসি। দেখো আমি K2Cr2O7 আবার H2O সমান, হ্যাঁ, আবার V K2Cr2O7 S K2Cr2O7 VH2O2 S H2O2 এই মানগুলো আমি একটু লিখব। ঠিক আছে? হ্যাঁ, দেখো তো এই পটাশিয়াম ডাইক্রোমেট লেখার অনেক সময় পাওয়া, সমস্যা নাই, লেখার সময় পাওয়া যায়। ঠিক আছে, সময় এখানে পাবো, আমি সময় দিব। দেখো এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আছে কয় মোল? 1 মোল। পটাশিয়াম ডাইক্রোমেট 1 মোল, তাহলে মোল সংখ্যা 1। হাইড্রোজেন পারঅক্সাইড আছে 3 মোল, মোল সংখ্যা 3। KVCr2O7 এটা আয়তন দেওয়া আছে, দেখো এটা 50 মিলিলিটার, তাহলে 50 মিলিলিটার 50 মিলিলিটার S K2Cr2O7। হ্যাঁ, এটা আমাদেরকে বের করতে হবে। দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনত্ব চাওয়া আছে, VH2O2 মানে 40 মিলিলিটার, 40 মিলিলিটার 0.05 মোলার, 0.05 মোলার হাইড্রোজেন পারঅক্সাইড। এখন আমরা
তোমার যেটা ইচ্ছে জারকের উপরে লিখতে পারো বিজারকের উপরে লিখতে পারো ভি k2 cr2 o7 into s k2 cr2 o7 by v h2 o2 into v s h2o2 s h2o2 সমান n k2 cr2 o7 by n h2o2 এখন এখানে মানগুলি বসাই ক্যালকুলেশন করলে আমরা s k2 cr2 o7 সমান কত পাই এটা আমরা লিখব সবাই এটা লিখে ফেলো লেখা শেষ হলে একটা হ্যান্ড রেজ করবা তারপর আমি আবার বলে দিচ্ছি হ্যাঁ লেখা শেষ হলে তোমরা সবাই হ্যান্ড রেজ করবা ওকে মাহমুদুল হাসান থ্যাঙ্কস তুহিন থ্যাঙ্কস আবুল হাসনাত মনিরুল ওকে অনেকেই লেখা শেষ হ্যাঁ অনেকেই লেখা শেষ ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আমাদের লেখা শেষ বুঝতে পারছি ওকে তোমরা সবাই হ্যান্ড লো করো তোমরা সবাই হ্যান্ড লো করো আচ্ছা একটা জিনিস খেয়াল করো সবাই যে লেখা শেষ হয়ে এটি ক্যালকুলেশন করে কত পাইছো মানটা আমাকে একজন একটু বলো এখানে এই মানগুলি বসায় ক্যালকুলেশন করে কত পাইছো একজন একটু মানটা বলো সবকিছু এখানে দেওয়া আছে জাস্ট ক্যালকুলেশন করে অ্যানসারটা বলো হ্যাঁ আবুল হাসনাত আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বাবা বলো তো দেখি কত অ্যানসার আসছে স্যার আমরা এখানে সলিউশন করে পেয়েছি 1.33 into 10 inverse 3। 1.33 into 10 inverse 3 জি স্যার। ওকে এটাকে আমরা এভাবে লিখতে পারি হ্যাঁ 0.0013 0013। এত জি স্যার। ঠিক আছে এটা একটু অ্যানসার আশা করি হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখো তো তোমরা আরো বাকি যারা আছো সবাই তো ক্যালকুলেশন করতেছো আশা করি যদি এর ব্যতিক্রম কোনো রেজাল্ট আসে আমার সাথে একটু শেয়ার করো এনিওয়ান ওকে আবুল হাসান থ্যাঙ্কস ধন্যবাদ। হ্যাঁ হাসনাত আচ্ছা অন্য কোনো রেজাল্ট আসে আমরা যে কেউ যদি অন্য কোনো রেজাল্ট এসে থাকে তাহলে আমাকে একটু শেয়ার করো আচ্ছা আশা করি আসে নাই আমরা আগামী দিন আরো ম্যাথ করব তার আগে তোমাদের একটু বলে দিচ্ছি এই যে আমি সমীকরণটা লিখছি এই সমীকরণটা যে লিখছি তোমাদের এর আগে তুহিন না হ্যাঁ তুহিন বলো তো দেখি তুহিন হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বলো তুহিন ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ বলো স্যার আমি তো স্যার একটু লেট করে জয়েন দিছিলাম স্যার ওই যে এইজন্য আর কি স্যার আমার প্রেজেন্টটা কি হয়েছিল কিনা এইজন্য আর কি। তুমি লেট করে জয়েন করো কেন টাইমে জয়েন করো প্রেজেন্ট হয়েছে আচ্ছা একটু খেয়াল করো যে আমি জারক এবং বিজারকের মধ্যে যে সমতাকৃত আইনিক সমীকরণ লিখছি জারক এবং বিজারকের মধ্যে যে সমতাকৃত আইনিক একটা সমীকরণ লিখছি এই সমীকরণে এই যে সমতাকৃত যে সমীকরণটা আসছে এই সমীকরণটা তোমাদের ভালোভাবে পারতে হবে এই সমীকরণটা যদি ভালোভাবে না পারো তাহলে এই জাতীয় ম্যাথ পারবে না এরপরে আমরা আরো ম্যাথ করবো ওগুলিও পারবো তার মানে তোমাদের একটু বলি যে তোমাদের মোটামুটি বইয়ে 7-8টা বা 8-10টা সমতাকরণ আছে 7-8টা বা 8-10টা সমতাকরণ আছে ওই সমতাকরণগুলি তোমরা একটু প্র্যাকটিস করবা এবং ওই আয়নিক সমীকরণটা একবারে লেখার চেষ্টা করবা এক লাইনে লেখার চেষ্টা করবা তাহলে তোমার অনেকগুলি লাইন শর্ট হয়ে যাবে পরীক্ষায় আসবে 3 মার্কসের জন্য আর তুমি যদি পর্যাপ্ত সময় না পাও তাহলে তুমি ম্যাথ করবা কিভাবে তুমি যদি সমতাকরণ কইরে আসে মনে করো আমরা যে 3 স্টেপে সমতাকরণ করলাম এই সমতাকরণ কইরে আসে যদি তুমি আর অঙ্ক করতে চাও তাহলে তো হবে না তাহলে কিন্তু হবে না কথা বুঝতে পারছো কিনা 3 স্টেপ বা 3-4 স্টেপ সমতাকরণ করে আসলে হবে না এখন একটা জিনিস খেয়াল করো যে তোমাদের যে কটা সমতাকরণ আমি পড়াইছি
প্লাস বইয়ে 8 থেকে 10টা সমতাকরণ আছে, এগুলি সবগুলো সমতাকরণ তোমরা এক লাইনে লেখা প্র্যাকটিস করো, যে এক লাইনে সমীকরণটা কিভাবে লেখা যায়। সেই ক্ষেত্রে লেখার টেকনিক আজকে আমি দেখাই দিয়েছি, যে একটা জারক, ওখান থেকে তোমার জারক এবং বিজারকের দর্শক আইন বাদে যে আইনগুলো আছে নিবা, নেওয়ার পরে তাদের পরিবর্তিত অবস্থা লেখা, লেখার পরে তোমার যেটা সমতাকরণ করা দরকার, যা দিয়ে গুণ করা দরকার তুমি গুণ করো। যেমন যে এটা আমি প্রথমে এখানে 3 দেই, এখানেও 3 দেই, এখানে প্রথমে দেই, আচ্ছা না দিয়ে তুমি একটা জিনিস খেয়াল করো, যে এখানেও 3 দেই, এখানেও 3 দেই, তাহলে না দিয়ে কিভাবে করলাম, কারণ এটার পরিবর্তিত অবস্থা এটা এখান থেকে এই পরিবর্তনের 6টা ইলেকট্রন গ্রহণ করছে, আর এখান থেকে এই পরিবর্তনের 2টি ইলেকট্রন ছাড়ছে। তাহলে যে 2টি ইলেকট্রন ছাড়ছে তাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে 6টা ইলেকট্রন হয়ে যায়। এইজন্য আমি এখানে এটা 3 দিয়ে গুণ করে দিচ্ছি। আমার কথা বুঝতে পারছো তো? আশা করি তোমরা সবাই বুঝছো। হ্যাঁ, আগামী কাল এই জাতীয় আর বইয়ে যে ম্যাথ আছে এগুলো একটু করবা, দুইটা কাজ করবে। এই জাতীয় বইয়ে ম্যাথ আছে, ওই ম্যাথগুলি করবা, সবগুলি ম্যাথ তো করে দেওয়া সম্ভব না, এই জাতীয় ম্যাথগুলি বইয়ে আছে করবা। আর ওই সমতাকরণটা, আয়নিক সমীকরণটা এক লাইনে লেখার প্র্যাকটিস করো। যে আয়নিক সমীকরণটা আছে, এই আয়নিক সমীকরণটা এক লাইনে লেখার প্র্যাকটিস করবা, ঠিক আছে? যদি এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন, আর কোনো কারো কোনো যদি কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ